আসসালামু আলাইকুম, দর্শক শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, আপনারা জানেন আমাদের এই চ্যানেল থেকে আমরা বাংলাদেশের চলমান বিভিন্ন রাজনৈতিক বিষয়ে, সামাজিক বিষয়ে বিভিন্ন ঘটনার বিশ্লেষণ করার চেষ্টা করি আপনাদের বোঝার সুবিধার্থে। আজকে আমরা কথা বলবো আসলে বাংলাদেশ ভারত একটি অখণ্ড ভারতের কথা বলা হয়, হিন্দুত্ববাদী যে শাসন ব্যবস্থা এখন ভারতে বিরাজমান নরেন্দ্র মোদীর নেতৃত্বে, সেই মোদী সরকারের প্রভাবে বাংলাদেশে পরপর তিনটি নির্বাচনে শেখ হাসিনা আসলে ব্ল্যাঙ্ক চেক পেয়ে আছেন। বিনিময়ে অবশ্য মোদী তার বন্ধু আদানিকে এখানে একচ্ছত্র ব্যবসা দিচ্ছেন, মোদী তার নির্বাচনী তহবিলে টাকা নিচ্ছেন, অনেক ধরনের বিষয় আমরা জানি। তো ভারত বাংলাদেশের সম্পর্ক দিন দিন অবনতির দিকে যাচ্ছে। হয়তো আওয়ামী লীগের সঙ্গে ভালো হচ্ছে, কিন্তু জনগণের সাথে যে সম্পর্ক থাকার কথা একটি রাষ্ট্রের, সেটি ক্রমাগত খারাপের দিকে যাচ্ছে। যেমন ভারতের সঙ্গে তার অন্যান্য প্রতিবেশীদের সম্পর্ক খারাপের দিকে বা খারাপ হয়ে গেছে। তো এই সব বিষয় নিয়ে আজকে আমার সঙ্গে কথা বলতে কলকাতা থেকে যোগ দিচ্ছেন ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়। পার্থ বন্দ্যোপাধ্যায়, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক, পার্থ বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমি যদি একটু আপনাদেরকে ব্রিফ করি, তিনি একজন লেখক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক এবং আলোচক। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন, সাউদার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি করেছেন। পরবর্তীতে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতার উপর এমএস ডিগ্রি নিয়েছেন। তার বাবা দীর্ঘদিন আরএসএস এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, অর্থাৎ আরএসএস মানে হচ্ছে বিজেপির মেবি মাদার অর্গানাইজেশন যাকে বলা হয়। তার বাবা যতীন্দ্রনাথ ব্যানার্জি, তিনি 1924 থেকে 2017 সাল পর্যন্ত আরএসএস এর সঙ্গে যুক্ত ছিলেন, এবং জনাব পার্থ ব্যানার্জিও একটি সময় আরএসএস এর রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, যার ফলে তিনি ভেতর থেকেই অনেক কিছু অনেক ভালোভাবে জানেন। এবং পরবর্তীতে তিনি এই আরএসএস এর যে আদর্শ, তার সঙ্গে তার বিবেক বোধের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব থেকে তিনি বের হয়ে এসেছেন বলা চলে। তারপর থেকে তিনি আরএসএস এবং বিজেপির যে ভয়াবহ স্বরূপ, সেটি নিয়ে কাজ করে যাচ্ছেন। তো আমরা বিস্তারিত জানবো। দাদা, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। আপনাদেরকেও অনেক ধন্যবাদ আমাকে ডাকার জন্য। একটু ছোট্ট কারেকশন করে দিচ্ছি, আমার বাবার নাম ছিল জিতেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, আর এই কথাটা কি একটু যতীন্দ্রনাথ নয়, জিতেন্দ্রনাথ। আচ্ছা, এখানে আমি উইকিপিডিয়া টাইপিং মিস্টেক ভুল করছি। সেই ঠিক আছে, অসুবিধা নেই। তো দাদা, সাম্প্রতিক সময় আপনাদের একটি গ্রন্থ বেরিয়েছে, ভারত শেষ ধ্বংসের সন্ধিক্ষণে। মার্চে গত 2 মাস আগে বেরোলো এই বইটি। এই বইটিতে আপনি ধর্মান্ধতা, মিথ্যা ও হিংসার রাজনীতি, লুণ্ঠনের রাজনীতি, লুণ্ঠনের অর্থনীতি, এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত তুলে ধরেছেন। আমরা পর্যায়ক্রমে যাব। তো ওভারঅল কি মনে হচ্ছে, আজকে আপনাদের নির্বাচন চলছে, কলকাতা নির্বাচন, তো আরএসএস সমর্থিত বিজেপি এবং তার নেতা নরেন্দ্র মোদী, কি অবস্থা হবে এবার নির্বাচনে? নরেন্দ্র মোদী নির্বাচনে হাঁটতে চলেছেন, এই বিষয়ে আমরা সবাই একেবারে একমত। নরেন্দ্র মোদীর সমস্ত জারিজুরি, তার মিথ্যা ভাষণ, তার উগ্র সাম্প্রদায়িকতা, তার মুসলমান বিদ্বেষ, ঘৃণার রাজনীতি এবং অর্থনৈতিক লুণ্ঠন, সারা ভারত জুড়ে ভারতের অর্থনীতিকে ধ্বংস করে কর্পোরেট জগতের হাতে তুলে দেওয়া আদানি, আম্বানি এবং বহুজাতিক কর্পোরেশন, সমস্ত কিছু সাধারণ মানুষের কাছে একেবারে ফাঁস হয়ে গেছে। তারা হাজার রকমের অপপ্রচার চালিয়েও, একটানা গোয়েবলসীয় মিথ্যা ভাষণ, মিথ্যা প্রচার একটানা চালিয়েও তারা আর কিছুতেই তাদের যে লুকোনো যে আসল মুখ, সেটাকে মানুষের কাছে আর গোপন রাখতে পারছে না। ফলে এবারের নির্বাচনে সারা ভারত জুড়ে একেবারে প্রতিষ্ঠান বিরোধী প্রবল হাওয়া উঠেছে। এবং আমার ধারণা, ভারতের যে 543টা লোকসভার আসন আছে, যেখানে ভোট হচ্ছে, আজকে তার শেষ দিন। তাতে আমার নিজের ভবিষ্যৎবাণী হচ্ছে যে যদি কোন রকম বড় ধরনের ইভিএম হ্যাকিং বা ইলেকট্রনিক জালিয়াতি যদি না হয় সর্বগ্রাসী, তাহলে নরেন্দ্র মোদীর সরকারের এবার পতন হতে চলছে। তো আমরা যতটুকু খোঁজ খবর রাখি, আমি সংক্ষিপ্ত খোঁজ খবর, তাতে আমি জানি যে এবারে ভারতের নির্বাচন কমিশনের কিছু কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়েছে, যেটি অতীতে কখনোই হয়নি। তো সেই জায়গাটায় আসলে কি রিগিং এর জায়গাটায় কতটুকু তারা তাদের সেই অতীতের সুনাম বজায় রাখতে পারবেন, নাকি মোদী সাহেবের চাপের কাছে এসে নথি স্বীকার করবেন, আপনি কি মনে করেন? না, নির্বাচন কমিশন একেবারে প্রহসনে পরিণত হয়েছে। আমাদের এখানে যে ভারতের যে নির্বাচন কমিশনের যে প্রধান 3জন শ্রেষ্ঠ উচ্চতম পদাধিকারী যারা আছেন, তাদের মধ্যে চিরকাল এখানে নিয়ম ছিল যে একজন থাকবেন সেই 3জনের মধ্যে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এবং একজন থাকবেন
অন্য দুজন থাকবেন, একজন প্রধানমন্ত্রী নিজে বা তার প্রতিনিধি এবং একজন থাকবেন নিরপেক্ষ। কিন্তু এইবারের নির্বাচন শুরু হওয়ার মাত্র কয়েক মাস আগেই সম্পূর্ণ বেআইনিভাবে আইনকে ধ্বংস করে সেখানে বিচারপতি চন্দ্রচূড়কে সেই নির্বাচন কমিশন থেকে সরিয়ে দিয়ে সেখানে নরেন্দ্র মোদীর আরেকজন পেটুয়া লোককে বসানো হয়েছে। ফলে তিনজন যে উচ্চতম পদাধিকারী আছে তারা তিনজনই নরেন্দ্র মোদীর নিজের লোক, এবং তারা পদে পদে সমস্ত রকমের এদেশের যে ভারতের এতকাল ধরে যে একটা নিরপেক্ষ সাংবিধানিক একটা নির্বাচনী ব্যবস্থা ছিল সেটাকে ধ্বংস করেছে, এবং আমরা তার বিরুদ্ধে একটানা প্রতিবাদ জানিয়ে চলেছি। কিন্তু মনে হচ্ছে যেন ওই ফুটবল খেলায় যেরকম দুটো দল খেলে, রেফারি যদি একটা দলের হয়ে কাজ করে তাহলে সেই দলের যেমন জেতার সম্ভাবনা বেশি থাকে, সেরকম একটা অবস্থার সৃষ্টি করার চেষ্টা হয়েছে। প্রথম যে নির্বাচন হয়েছিল 7 দফা নির্বাচনের আজকে শেষ দিন, প্রথম যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট হওয়ার পরেও এই নির্বাচন কমিশন 11 দিন পর্যন্ত সর্বমোট কত ভোট পড়েছে সেটা প্রকাশ করেনি, যেটাকে আমাদের একটা ভয়ঙ্কর ষড়যন্ত্র বা চক্রান্ত বলে মনে হয়। এবং তারপরে যখন তারা সেটা প্রকাশ করলো তখন দেখা গেল যে প্রথম তারা যে ভোটের যে শতকরা হিসাব তারা প্রকাশ করেছিল ভোট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার থেকে তার 6% ভোট সংখ্যা বৃদ্ধি হয়েছে, যার কোনো ব্যাখ্যা তারা দিতে পারেনি। অর্থাৎ এই যে 6% ভোট যে বেড়ে গেল, সেই 6% ভোট যে ভেতর থেকে কারচুপি হয়নি তার কোনো গ্যারান্টি তারা দিতে পারেনি। এরকম একের পর এক ঘটনা তারা ঘটিয়েছে, নির্বাচনী আইন লঙ্ঘন করেছে। নরেন্দ্র মোদী নিজে চতুর্দিকে সারা ভারতব্যাপী তার নিজের হার বুঝতে পেরে এক টানা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে গেছে, তার প্রত্যেকটি ঘটনাই নির্বাচনী আইনকে লঙ্ঘন করে, কিন্তু নির্বাচন কমিশন তার বিরুদ্ধে কোন রকম ব্যবস্থা নেই। তো এখন মোদী যদি, আপনি তো সম্ভাবনা দেখছেন যে নরেন্দ্র মোদী আবার ক্ষমতায় আসছেন না, তো যদি চলে আসে তাহলে কি অবস্থাটা দাঁড়াবে? যদি চলে আসে তাহলে ভারতের পৃথিবীর বৃহত্তম গণতন্ত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, এবং কি কি ঘটতে পারে তার একটা সংক্ষিপ্ত আলোচনা আমি আমার এই বইটাতে আমি করেছি, সেটা আমি আপনাকে দেখাচ্ছি। আশা করি সেটা অপ্রাসঙ্গিক হবে না। ভারত শেষ ধ্বংসের সন্ধিক্ষণে, এই বইটি 2024 সালের মার্চ মাসে কলকাতার অভিযান পাবলিশার্স প্রকাশ করেছে। এই বইটাতে আমি বিজেপি আরেকবার ক্ষমতায় এলে কি কি হতে পারে সংক্ষিপ্ত সম্ভাব্য চিত্র এই জায়গাটাতে, এই পাতাতে আমি তুলে ধরেছি। সেটা হচ্ছে পাতার সংখ্যা 35। তার থেকে আমি খুব সংক্ষেপে আপনাকে পড়ে শোনাচ্ছি বিজেপি এলে কি হতে পারে। 1 নম্বর হচ্ছে 2025 সালে RSS এর 100 বছর পূর্তি, ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা। 2 নম্বর হচ্ছে অর্থনীতির সম্পূর্ণ বেসরকারীকরণ। 3 নম্বর হচ্ছে মার্কিনী মডেলে সর্বময় কর্তৃত্বে রাষ্ট্রপতি বা প্রেসিডেন্ট চালিত সরকার, অর্থাৎ আমাদের দেশে এতকাল ধরে যে প্রধানমন্ত্রী অধীনে যে গণতান্ত্রিক সরকার ছিল সেটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়ে একটা ডিক্টেটোরিয়াল বা স্বৈরাচারী সরকার গঠন করা হবে। এবং ভোট বলে আর আমরা যে ভোট 1947-এর পর থেকে দেখে এসেছি সেই ভোট সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে যাবে। ইসরায়েলের মডেলে সংখ্যালঘুদের প্রান্তিক শ্রেণীতে পরিণত করা হবে এবং তাদের কর্ম বসবাসের স্বাধীনতা চূড়ান্তভাবে খর্ব করা হবে। হিন্দিকে একমাত্র জাতীয় ভাষা ঘোষণা করা হবে। শিক্ষা ব্যবস্থার সম্পূর্ণ হিন্দুকরণ এবং বিজ্ঞান বিরোধী কুসংস্কার এবং অপরীক্ষিত তন্ত্রমন্ত্রকে শিক্ষার পাঠ্যক্রমে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা হবে। নতুন আইনে রাজনৈতিক বিরোধিতা, কৃষক এবং শ্রমিক আন্দোলন করার অধিকার, বাক স্বাধীনতা এবং মিডিয়ার স্বাধীনতা সম্পূর্ণভাবে লিপ্ত হবে। সারা দেশে এবং বিশেষ করে সীমান্ত এলাকায়, বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্ত এলাকায়, চীন সীমান্ত এলাকায় হিটলারের গেস্টাপো বাহিনীর অনুকরণে গুপ্তচর বৃত্তি ও নজরদারি বাহিনী তৈরি করা হবে, যেখানে RSS এবং গেরুয়া শিবিরের কর্মী ও স্বেচ্ছাসেবকদের কর্মসংস্থান হবে। বিচার বহির্ভূত হত্যা, এনকাউন্টার যাকে বলা হয়, গুপ্ত হত্যা এবং ড্রোন ও রোবট জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে বিরোধিতা নিরঙ্কুশভাবে কন্ট্রোল করা হবে। আমেরিকা এবং ইসরায়েলের মডেলে প্রাইভেট বন্দিশালা নির্মাণ ও সম্প্রসারণ করা হবে। দেশের বিভিন্ন স্থানে ইতিমধ্যেই ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে। উদাহরণস্বরূপ আসামে তৈরি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডিটেনশন ক্যাম্পে এখনই একসঙ্গে প্রায় 3000 বন্দীকে রাখা যায়। এবং আসামের যে মুখ্যমন্ত্রী সে হচ্ছে একজন স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, অত্যাচারী বিজেপির একজন শাসক হেমন্ত বিশ্ব শর্মা। সে সেই ডিটেনশন ক্যাম্পে 19 লক্ষ মানুষ এখনই কয়েদি আছে, যার মধ্যে 12 লক্ষ হচ্ছে বাঙালি। এই হচ্ছে অবস্থা। তারপর বিনামূল্যে বা নামে মাত্র পারিশ্রমিকে তাদের বিভিন্ন লাভজনক সংস্থার কন্ট্রাক্ট দিয়ে কাজ করানো হবে আমেরিকার মডেলে। 11 নম্বর হচ্ছে নারী স্বাধীনতা এবং আধুনিক বিজ্ঞানসম্মত চিন্তা ভাবনার সার্বিক ধ্বংস। এরপরে যেটা সেটা বাংলাদেশের মানুষের জন্য জানা খুব বেশি দরকার যদি এরা ক্ষমতায় আসে।
যে সম্ভাবনাগুলোর কথা আমি বলেছি তার মধ্যে একটা হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ ইত্যাদি দেশের বিরুদ্ধে আগ্রাসন অখণ্ড ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে, এবং শেষ কাজটা আমি বলেছি সংক্ষিপ্ত চিত্র আরো অনেক কিছু ঘটতে পারে, জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকার পরিবর্তন। তো এই সম্ভাবনাগুলোর কথা আমি আমার বইতে আমি উল্লেখ করেছি। সবাইকে বলবো অভিযান থেকে বা রকমারি.com, বাংলাদেশের বাতিঘর, তক্ষশিলা, পাঠক সমাবেশ, বিদিতা ইত্যাদি নানা জায়গাতে এই বইটি পাওয়া যায়। এবং আমার সমস্ত বই harithbooks.com, HARIT books.com, এইখানে অর্ডার করলেই সেখান থেকে তারা বিনামূল্যে ডেলিভারি করে থাকে। এই কথাটা এই কারণে বলছি যে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে আপনার বইগুলো কোথায় পাওয়া যাবে, আমরা ঠিক জানি না, আপনি তো নিউ ইয়র্কে থাকেন, আমরা দেশে আপনার বই কোথায় পাবো? দাদা, এটা আমি আমার আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, যেন পাঠকরা যারা আগ্রহী তারা পড়তে পারেন। যারা না পড়লে তো জানাটা অনেক মুশকিল, আমাদের আলোচনাটা অনেক সংক্ষিপ্ত হয়, বা বা নিজের মতো করে বোঝার জন্য এই জিনিসটা খুব দরকার। তো এখন তাদের ধরেন সর্ববৃহৎ গণতন্ত্রের দেশ নামে ভারতের যে পরিচিতি ছিল, সেকুলার কান্ট্রি নামে যে পরিচিতি ছিল, সেগুলোকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হলো। একটার পর একটা পদক্ষেপ নিয়ে ধ্বংস করে দেওয়া হলো। ভারতের সুশীল সমাজ, ভারতের এত শিক্ষিত মানুষ, ভারতের যে সেকুলার মানসিকতার লোকজন, সবকিছু মিলিয়ে এমন কোনো প্রতিবাদ কিন্তু আমরা পেলাম না। অর্থাৎ এই কনটেস্টটা কিন্তু একদিনে গড়ে ওঠে নাই। প্রতিবাদ একটানা ঘটে চলেছে। সমস্যাটা হচ্ছে যে কর্পোরেট মিডিয়া এমন ভাবে বিকৃত হয়ে গেছে এই শাসক শক্তির কাছে, যার ফলে সাধারণ মানুষ তারা সারা ভারত জুড়ে যে অসংখ্য আন্দোলন গড়ে উঠেছে, শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, ছাত্র আন্দোলন, সেই সমস্ত কথা সাধারণ মানুষ জানতে পারে না। এবং অধিকাংশ মানুষ ভারতের মতো একটা দেশে সোশ্যাল মিডিয়া সম্পর্কে সাধারণ গরিব মানুষের তেমন এখনো কোনো ধারণা নেই। আমরা যারা এখানে কাজ করি, আমি তো কেবলমাত্র ওই নির্বাচনী ক্যাম্পেনে অংশগ্রহণ করার জন্য আমি দ্বিতীয়বারের মতো নিউ ইয়র্ক থেকে আবার দেশে ফিরে এসেছি, মানে ভারতে ফিরে এসেছি, এবং একটানা কাজ করে চলেছি, গ্রামে গঞ্জে কাজ করেছি। সোশ্যাল মিডিয়া সম্পর্কে সাধারণ গরিব মানুষের তেমন কোনো ধারণা নেই। ফলে টিভিতে যা দেখানো হয় সেটাই তাদের কাছে মিডিয়া, খবরের কাগজে যা প্রকাশিত হয় সেটাই তাদের কাছে মিডিয়া, এবং সেই মিডিয়া এক টানা সম্পূর্ণ বেআইনি ভাবে, সংবিধান বহির্ভূত ভাবে এই মোদী একনায়কতন্ত্র এবং তার অপপ্রচার, মিথ্যা প্রচারকে এক টানা তারা প্রচার করে যাচ্ছে, এবং মানুষ অন্যদিকের যে ছবিটা, সেই ছবিটা মানুষের কাছে পৌঁছচ্ছেই না। এইরকম ঘটনা ভারতবর্ষের ইতিহাসে, স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে কখনো ঘটেনি। তো এই যে ধরেন মানে এই হিন্দুত্ববাদ যেভাবে আমরা প্রচারণায় দেখি আর কি, ভারতের চ্যানেলগুলোর যে প্রচারণায় দেখি, বা নরেন্দ্র মোদীর বক্তব্য বা অমিত শাহের বক্তব্য আমরা শুনি, হিন্দুত্ববাদের লেভেলটা কি এই পর্যায়ে চলে গেছে ভারতে? হিন্দুত্ববাদের লেভেল এমন একটা পর্যায়ে গেছে যেটা আমরা ভারতে 1947 সাল থেকে আর এই নরেন্দ্র মোদীর 2014 সালে ক্ষমতায় আসার আগে পর্যন্ত যেটা আমরা কখনো দেখিনি। সেটা হচ্ছে ভারতে একটা সামাজিক ভাবে একটা সম্পূর্ণ মেরুকরণ করে দেওয়ার চেষ্টা হয়েছে, যেখানে হিন্দুদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে মুসলমানরা হচ্ছে আমাদের দেশের শত্রু, এবং মুসলমানরা বহিরাগত, এবং মুসলমানরা আমাদের দেশের সমস্ত রকম সমস্যার জন্য দায়ী, জনসংখ্যা বৃদ্ধির জন্য দায়ী, এবং আর্থিক বিপর্যয়ের জন্য দায়ী। এই যে একটানা যে অপপ্রচার চালানো হয়েছে, আমি বারবার করে বলে আসছি যে ইতিহাসে আমরা কেবলমাত্র একটা সময়তেই এরকম ভয়ঙ্কর জঙ্গি ঘৃণার রাজনীতি আমরা দেখেছি। সেটা হচ্ছে 1930 সালের হিটলারের জার্মানিতে, যেখানে ইহুদিদেরকে এরকম ভাবে দেশের শত্রু হিসেবে চিহ্নিত করে তাদের নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছিল, এবং কাছের রাজত্ব সৃষ্টি করা হয়েছিল। আজকের ভারতের অবস্থা অনেকটা সেই রকম। তো এর থেকে কি বেরিয়ে আসা যাবে আপনি মনে করেন? যেভাবে যেভাবে আপনার ধরেন নন সাইন্টিফিক ওয়েতে আপনি যেটাকে বিভিন্ন ভাবে আপনার বইতে গুরুত্ব দিয়েছেন, নন সাইন্টিফিক বিষয়গুলোকে যেভাবে প্রমোট করা হয়েছে, গোমূত্র ভক্ষণ বা গরুর গোবর বা এইটা বা ওইটা, এই যে বিষয়গুলো যেভাবে মানুষকে মনের মধ্যে পাঞ্চ করে দেওয়া হয়েছে, সেই জায়গা থেকে, বা স্বয়ং প্রধানমন্ত্রী যখন মুসলমানদের বিরুদ্ধে যেভাবে যে অশ্রাব্য ভাষায় নির্বাচনের সময় দেখলাম যেভাবে কথা বললেন, তো এটা কি আপনি দ্রুত দূর করে একটা সামনের জায়গায় আনতে পারবেন অতীতের মতো? না, এইটার বিরুদ্ধে মানুষ একতাবদ্ধ হচ্ছে। মানুষ বুঝতে পারছে ওরা হাজার চেষ্টা করেও, এত কোটি 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 সাদা এবং কালো টাকা খরচা করেও ওদের প্রচার যন্ত্র, প্রোপাগান্ডা মেশিন মানুষকে আর ভুল বোঝাতে পারছে না। এবং ইয়াং জেনারেশনের মধ্যে, নতুন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে বিশেষ করে এই ধরনের অপপ্রচার তাদের মনে তেমন কোনো দাগ কাটতে পারেনি। এবং মহিলাদের মধ্যে, যারা সমাজের যারা প্রান্তিক শ্রেণী, মুসলমানের মধ্যে তো নয়, এবং মহিলাদের মধ্যেও আমি অন্তত আমাদের এই সময়ের পশ্চিমবঙ্গের অবস্থা আমি বলতে পারি যে মানুষ দেখছে যে কোন শাসক
মিথ্যা প্রচার করেছে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, মিথ্যা গ্যারান্টি দিয়েছে এবং সেগুলোকে ফুলফিল করতে পারেনি, পূর্ণ করতে পারেনি। এবং কোন রাজনৈতিক দলের নেতা বা নেত্রী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে সেগুলো তারা সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে হলেও যতটা সম্ভব সেগুলোকে সেই প্রতিশ্রুতিগুলোকে পূর্ণ করতে পেরেছে। এবং ভোটটা ওরা চেষ্টা করেছিল যে ধর্মীয় মেরুকরণের দিকে ঘুরিয়ে দিতে ভোটের ন্যারেটিভটা, কিন্তু তাতে তারা সফল হয়নি। মানুষ অর্থনৈতিক ন্যারেটিভটাকেই সবচাইতে বড় ন্যারেটিভ বলে মনে করেছে এবং তার ফলেই নরেন্দ্র মোদী এবং তার স্বৈরাচারী শাসন এত অপপ্রচারের মধ্যেও এত নিঃসীম অঙ্কের অর্থ থাকা সত্ত্বেও তারা কিন্তু এবারে ক্ষমতা হারাতে চলেছে। দাদা, আমি প্রথমে যে বলছিলাম যে বাংলাদেশের মানুষ কিন্তু গত 15 বছর কিন্তু নির্বাচন বঞ্চিত। নির্বাচন মানুষ ভোট দিতে পারে না। 2014 সালে নির্বাচন হলো 154টা আসনে অনির্বাচিত, মানে অটোমেটিক হয়ে গেল আর কি, কোনো ভোট ছাড়াই ভোটারবিহীন নির্বাচন। 2018 সালে রাতের বেলাতেই ব্যালট বাক্স ভরে ফেলা হলো, মধ্যরাতে নির্বাচন বলে এটি পরিচিত। এবং গত জানুয়ারিতে যে নির্বাচন হলো সেখানেও দেখা গেল যে বিরোধী দল নাই, ওরাই নির্বাচন করে ডামি প্রার্থী দিয়ে তারা বিজয়ী হয়ে গেল। এবং এই জায়গাটায় সবচেয়ে বেশি অভিযুক্ত হচ্ছে ভারতের রিসার্চ এন্ড অ্যানালিটিক্যাল উইং র, যে গোয়েন্দা সংস্থা প্রতিটা জায়গায় হস্তক্ষেপ করছে মোদীর স্বার্থে, মোদীর নির্দেশে। 2014 সালে আপনাদের যে স্বরাষ্ট্র সচিব সুজাতা সিং ছিলেন, সুজাতা সিং সরাসরি এসে আমাদের জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদকে থ্রেট করে দিলেন, তিনি নির্বাচন বয়কট করতে যাচ্ছিলেন। সুজাতা সিং এসে স্ট্রিট বললো যে না, আপনাকে নির্বাচনে যেতে হবে। তো এই যে হস্তক্ষেপ গুলো, মানে বাংলাদেশ ইতিমধ্যে ভারতের একটি কলোনিতে পরিণত হয়েছে বলা চলে। মানে শেখ হাসিনা তার ক্ষমতা টিকে থাকার জন্য মোদীকে সকল কিছু সমর্পণ করেছেন। এবং আপনার বইতে একটি জায়গায় আপনি চাঁদার ব্যাপারে বলেছেন, রাজনৈতিক দলের চাঁদা, এবং বাংলাদেশের মতো গরিব দেশ থেকে একটা বিশাল অঙ্কের টাকা কিন্তু বিজেপির ফান্ডে যায় এবং মোদীর ফান্ডে যায়। এবং আদানি কিন্তু আপনার চোখ বন্ধ করে সকল ধরনের ব্যবসায় বাংলাদেশ দিয়ে দিয়েছে। তো এই জায়গাটা আপনি কিভাবে দেখেন? বাংলাদেশে ইতিমধ্যে ভারতীয় পণ্য বয়কটের একটা আন্দোলন শুরু হয়েছে। এই ব্যাপারটা সম্পর্কে আপনি যেটা বলছেন সেটা আমি শুনলাম, এবং যেহেতু আপনাকে আমি দীর্ঘকাল ধরে চিনি, আমরা দুজনেই নিউ ইয়র্কে থাকি এবং আপনাকে আমি শ্রদ্ধা করি, ফলে আপনার কথাগুলোকে আমি উড়িয়ে দিতে পারি না। কিন্তু আমার বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। আমি যে খবরগুলো পাই আপনার কাছ থেকে, যে খবরগুলো যেমন আমি পেলাম, যেটা আমি আরো অনেকের কাছে আমি শুনেছি, এবং সেটাকে আমি উড়িয়ে দিতে পারছি না। কিন্তু আবার যারা আওয়ামী লীগের সমর্থক, যে সমস্ত মানুষের সঙ্গে আমার নিজের ব্যক্তিগত আলাপ পরিচয় আছে, আমি বাংলাদেশে সুযোগ পেলেই যাই, আমার খুব ভালো লাগে যেতে। বাংলাদেশে গিয়ে আমি অনেক বেশি একটা বাঙালিত্ব অনুভব করি এবং মানুষের মধ্যে অনেক বেশি মনুষ্যত্ব এবং বন্ধু সম্প্রীতি, ভালোবাসা আমি দেখি। তো আমি বাংলাদেশ সম্পর্কে আমার যে ধারণাটা, সেই ধারণাটা আপনার কাছ থেকে যেরকম একটা দিকের ছবি আমি পাই, আবার যারা আওয়ামী লীগ পন্থী তাদের কাছ থেকে আমি আবার সম্পূর্ণ একটা অন্য রকমের ছবি পাই। ফলে এই আলোচনাটা, এই বিতর্কে আমি কোনো বিচারকের ভূমিকা নেওয়া আমার পক্ষে অসম্ভব। সেই কারণে আমি আপনাকে বলছি যে আমি কেবলমাত্র এইটুকুই বলতে পারি যে বাংলাদেশে কিন্তু এই হিন্দুত্ববাদী, হিংস্র যে হিন্দুত্ববাদী আরএসএস এবং বিজেপি এবং ওদের যে ছাত্র সংগঠন বিদ্যার্থী পরিষদ, তার বাংলাদেশে শাখা আছে, তারা বাংলাদেশে কাজ করে এবং তারা যেটা চেষ্টাটা করে সেটা হচ্ছে যে বাংলাদেশে ছোট ছোট যে সমস্ত বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা, সাম্প্রদায়িক দাঙ্গা বা মন্দির ভেঙে দেওয়া, মূর্তি ভেঙে দেওয়া, দুর্গাপূজার সময় হামলা করা, এই যে ঘটনাগুলো ঘটে, বা একটা এত বড় দেশে যেখানে বাংলাদেশে বোধহয় 15 কোটি মানুষ থাকেন, কি তার চাইতেও বেশি, হ্যাঁ, সেখানে আচ্ছা, বাংলাদেশে গত বছরেও অক্টোবর মাসে 2023-এর অক্টোবরে বাংলাদেশে 35,000 দুর্গাপূজা হয়েছে। এখন 35,000 দুর্গাপূজার মধ্যে যদি 5টা দুর্গাপূজাতে যদি মূর্তি ভাঙা হয়, তাহলে সেইটাকে এই ধরনের যে সমস্ত হিন্দুত্ববাদী সংগঠনগুলো আছে তারা সেটাকে খুব বড় করে দেখায় এবং সেটাকে নিয়ে এমন একটা চেহারা দেয় যে বাংলাদেশের যেন হিন্দু মুসলমানের মধ্যে কোন রকম সম্প্রীতি নেই এবং মুসলমানরা কেবলমাত্র হিন্দুদের সম্পত্তি ধ্বংস করা, তাদের মন্দির মূর্তি ভেঙে ফেলা এবং তাদের নারীদের ধর্ষণ করা, এইটাই হচ্ছে মুসলমানদের একমাত্র কাজ। এই যে অপপ্রচারগুলো চলছে, এই অপপ্রচারগুলো বাংলাদেশের ভেতর থেকে খুব বেশি চলছে এবং অনেক সংগঠন আছে যারা এই আরএসএস, বিজেপি, এবিভিপির খুব ঘনিষ্ঠ, তারা এই গন্ডগোলগুলো পাকানোর চেষ্টা করছে এবং সেইগুলোকে কাজে লাগিয়ে তখন আবার ওখানে যদি এরকম ঘটনা ঘটে, যার জন্য আমি এবারে গিয়ে বাংলাদেশে যত আমার বন্ধু আছে তাদের সবাইকে আমি বলে দিয়েছিলাম যে আপনারা
প্লিজ এবারে দুর্গাপূজাতে দেখবেন, যারা এবারে দুর্গাপূজাতে কোন রকম অপ্রীতিকর ঘটনা বা মন্দির ভাঙা, মূর্তি ভাঙার ঘটনা না ঘটে, কারণ এই সুযোগটা কিন্তু ভারতের এই হিন্দুত্ববাদী বিজেপি শাসকরা খুব বেশি করে কাজে লাগাতে চেষ্টা করবে। সৌভাগ্যক্রমে এবারে বাংলাদেশের দুর্গাপুজোতে একেবারেই কোন রকমের অপ্রীতিকর ঘটনা ঘটেনি, এবং যার জন্য আমি বাংলাদেশের কেবলমাত্র হিন্দু সমাজকে নয়, বাংলাদেশের মুসলমান সমাজকেও আমি বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো। এবং বাংলাদেশে হিন্দু মুসলমান সম্প্রীতি এখনো পর্যন্ত, আমি বলবো যে ভারতের এই মুহূর্তে যে অবস্থা, সেখানে বাংলাদেশে এখনো পর্যন্ত হিন্দু মুসলমানের সম্প্রীতি অনেক গুণে বেশি। না তা তো বটেই, এবং ধরেন যে এগুলো আমরা দেখছি গত 15 বছর ধরেই এগুলোকে বিভিন্ন ইস্যু তৈরি করা হচ্ছে, অর্থাৎ ইস্যু তৈরি করে করে দেওয়া হচ্ছে। এবং বর্তমান আওয়ামী লীগ আসলে যেহেতু বিএনপির এবং জামাতকে সকল কিছু দোষারোপ করতে চায়, সেহেতু অনেক ঘটনা তারাই ঘটায়, দোষ চাপানোর চেষ্টা করে, এগুলো বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে। এবং এ পর্যন্ত রানা দাশগুপ্তের নেতৃত্বাধীন যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তারা ইতিমধ্যে যে 3টি কনভেনশন করেছে এবং 3টাতেই তারা এই সরকারকে অভিযুক্ত করেছে বিভিন্ন বিষয় নিয়ে। আর আরএসএস সমর্থিত হিন্দু মহাজোট সহ বেশ কিছু সংগঠন বাংলাদেশে কাজ করছে। দাদা, আরএসএস সম্পর্কে একটু জানবো আপনার কাছ থেকে, তার আগে একটু বলি, বর্তমান সময়ে আপনি হয়তো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কিছু বলতে চাচ্ছেন না, বা আপনি হয়তো আরেকটু বিস্তারিত জেনে বলবেন, কিন্তু বাংলাদেশ বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, মালদ্বীপ বলেন, সকল প্রতিবেশীর সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে এসে ঠেকেছে। বাংলাদেশে শেখ হাসিনা সাপোর্ট দিয়ে যাচ্ছে নরেন্দ্র মোদীকে, সেটা এক বিষয়, কিন্তু জনগণের সঙ্গে সম্পর্ক কিন্তু ভারতের একেবারে জিরোতে এসে ঠেকেছে। এটাকে আপনি কিভাবে দেখেন? আমি সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে এইভাবে আমি ঠিক ব্যাখ্যাটা করব না, কিন্তু আমি এইটুকু বলতে পারি যে ভারতের শাসক শ্রেণী এতই জঙ্গি এবং এত হিংস্র, এবং তাদের সম্পূর্ণ রাজনৈতিক যে দর্শন, আরএসএস এর যে দর্শন, সেটা এমন ভাবে ঘৃণা এবং বিভেদের উপরে এবং মিথ্যা প্রচারের উপরে প্রতিষ্ঠিত যে আশেপাশের সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের সম্পর্ক এই নরেন্দ্র মোদীর 10 বছরে খুবই খারাপের দিকে চলে গেছে। এবং যার জন্য আমি এই দেশের যে শাসক শ্রেণী, তাকেই আমি সম্পূর্ণভাবে দায়ী করব। বাংলাদেশে মানুষরা, আমার যেটুকু ধারণা, আবার আমি আপনাকে বলছি যে যেহেতু আমি একজন বাংলাদেশের মানুষদের, আমার সম্পর্কে আমার মুশকিল হচ্ছে যে বাংলাদেশের মানুষরা আমাকে ইন্ডিয়ান বলে মনে করেন, আমাকে তাদের একজন বলে মনে করেন না, যদিও আমি সেই 9/11 এর পর থেকেই এক টানা রাস্তায় নেমে যে ইমিগ্রেন্ট অধিকারের যে কাজ আমি করে গেছি, তাতে বাংলাদেশের মানুষরাই সবচাইতে বেশি উপকৃত হয়েছেন। এবং কখনো আমি হিন্দু মুসলমান ভেবে কখনো আমি 1 সেকেন্ডের জন্য, একদিনের জন্য আমি কাজ করিনি। কিন্তু কয়েকজন ব্যতিক্রমী বন্ধু বান্ধব ছাড়া বাংলাদেশের যারা আমাকে, হাজার হাজার মানুষ যারা আমাকে চেনেন বাংলাদেশের মধ্যে এবং আমেরিকা, ইউরোপে, তাদের কাছ থেকে আমি কখনো সেই ধরনের স্বীকৃতি আমি পাইনি। ফলে আমি যখন কথাগুলো বলি তখন তারা মনে করেন যে এটা একজন ইন্ডিয়ান কথা বলছে, ফলে তারা আমার কথা তেমন বেশি গুরুত্ব দেন না। আর এদিকে ভারতে যে হিন্দুত্ববাদীরা আছে, তারা আমাকে বলতে গেলে মানে মুসলমান বলেই মনে করেন একরকম, কারণ আমি সবসময় জঙ্গি হিন্দুত্ববাদ এবং হিংস্র হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমি কথা বলেই যাই, যদিও আমি নিজেকে 100% হিন্দু বলে মনে করি। তো এই ডিলেমার মধ্যে আমার জীবন কাটে। এর ফলে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে হিন্দুরা, সে ভারতের হিন্দুই হোক, বাংলাদেশের হিন্দুই হোক, ভারতের মুসলমান হোক বা বাংলাদেশের মুসলমান হোক, সাধারণ মানুষ কিন্তু একেবারেই এই ঘৃণার রাজনীতি এবং বিচ্ছেদ বিভেদের রাজনীতিতে, মিথ্যার রাজনীতিতে তারা বিশ্বাস করে না। আমাদের কাজ হচ্ছে তাদের কাছে সঠিক তথ্যটা পরিবেশন করা, এবং একটা দেশ যেন আরেকটা দেশের সম্পর্কে শত্রু মনোভাব পোষণ না করে সেটা দেখা, এবং একসাথে মিলেমিশে প্রতিবেশী দেশের মতন কাজ করা, এটাই আমাদের উদ্দেশ্য হওয়া উচিত। এই কথা আমি বারবার বলে আসছি। অর্থাৎ দাদাগিরি থেকে বের হয়ে আসা, প্রতিবেশী দাদাগিরি করা চলবে না, যেটি ভারতের একটি অভ্যাস দাঁড়িয়েছে, দাদাগিরি, এবং সেটা নরেন্দ্র মোদীর সময় খুব বেড়ে গেছে। এবং দাদা, এই আপনি তো এইসব অধিকার নিয়ে কাজ করেন। একটি বিষয় আপনি জানেন যে বাংলাদেশের সীমান্তে কি পরিমাণ মানুষ গুলি করে প্রতি বছর হত্যা করে, এবং এই জায়গাটা নিয়ে কিন্তু ভারতের সুশীল সমাজেরও তেমন কোনো প্রতিবাদ আমরা দেখি না। এবং কমন একটি কথা বলা হয়, গরু চোরাচালান করতে যে গুলি করে মারছে, তো গরু চোরাচালানের জন্য মানুষ গুলি করে মেরে ফেলবেন? এটা কি ভারতের যে সুশীল সমাজ, দেখুন সুশীল সমাজ কথাটা আমার কাছে খুব অসুবিধাজনক, কারণ আমি সুশীল সমাজকে একটা বিরাট অংশকে, সবাইকে নয়, কিন্তু এই দুই দেশেই, ভারত এবং বাংলাদেশের দুই দেশেই এই যে তথাকথিত সুশীল সমাজ, তাদের মধ্যে হিপোক্রেসি আমি খুব বেশি দেখি। এবং তাদের মধ্যে আমি দেখি যে তারা কিছু কিছু বিষয়ে সম্পূর্ণভাবে চোখ বন্ধ করে থাকেন, তারা সেগুলি দেখতেই পান না। এবং তারা একটা ছবি তুলে ধরেছেন যে
আহ, ভারত হচ্ছে মানে একটা ইচ্ছাকৃতভাবে তুলে ধরেছেন, বা তাদের আচার আচরণে দীর্ঘকাল ধরে যেটা ঘটনা যেটা ঘটে গেছে, সেটা হলো যে তারা ভারতকে একটা হিন্দুদের, প্রধানত একটা হিন্দুদের দেশ হিসেবে তারা গড়ে তুলেছেন, লোকের সামনে একটা ছবি তুলে ধরেছেন। এবং বাংলাদেশেও আবার ওই বাংলাদেশ এটা কেবলমাত্র প্রধানত একটা মুসলমানদের দেশ, এইরকম একটা ছবি তারা আমাদের সামনে তুলে ধরেছেন। এর ফলে কি হয়েছে যে আমাদের যে বাঙালি চেতনা, আমাদের যে বাঙালি আইডেন্টিটি, বাংলা ভাষায় আমাদের হয়তো রাজনৈতিক বিভাজন ব্রিটিশরা জারি জুরি করে কৌশল করে করে দিয়ে গেছে, এবং তার থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি, সেটা আমাদের কাছে সারা জীবন একটা ভীষণ দুঃখের এবং যন্ত্রণার বিষয়। কারণ আমরা তো 1000 বছর ধরে একটাই জাতি ছিলাম, হঠাৎ আমরা এমন ভাবে আলাদা হয়ে গেলাম যে আমরা একজন আরেকজনকে আর চিনি না, আমরা এক দেশ আরেক দেশের সম্পর্কে কিছু জানি না, এবং আমরা কোনো জানার প্রয়োজন আছে বলেও মনে করি না। আজকে আমাদের এমন একটা ছবি তুলে ধরা হয়েছে যে রবীন্দ্রনাথ হচ্ছেন ভারতের কবি, আর নজরুল ইসলাম হচ্ছেন বাংলাদেশের কবি। এই যে বিভেদটা আমাদের কাছে তুলে ধরা হয়েছে, এই বিভেদটা আমাদের বাঙালি জাতির পক্ষে একটা মারাত্মক সর্বনাশ হয়ে গেছে। আর আমরা যারা বিশেষ করে বিদেশে থাকি, আমি আপনাকে পরে এই নিয়ে আমরা যদি আলোচনা করার সুযোগ পাই আমি বলবো, আমাদের একটা বিরাট সুযোগ ছিল যে আমরা দেশের মধ্যে হয়তো একজন আরেকজনকে চিনি না সীমান্তের কাঁটাতারের বেড়ার জন্য, কিন্তু বিদেশে কিন্তু আমরা দুই বাংলার মানুষ একসঙ্গে যুক্ত হয়ে অনেক ধরনের কাজ একসাথে করতে পারতাম এবং একটা নৈকট্য তৈরি করার চেষ্টা করতে পারতাম। সেটা করতে আমরা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছি, কারণ ওই যে সুশীল সমাজ, সেই তথাকথিত সুশীল সমাজের হাতে আমাদের বিদেশের যে সমস্ত বাংলা মেলা বা সম্মেলন ইত্যাদি যেগুলো হয়, তারা সেগুলোকে কুক্ষিগত করে রেখেছেন, এবং সেখানে এই সমস্ত দরকারি বিষয় নিয়ে আমাদের নিজেদের, আমাদের পরবর্তী প্রজন্মের আইডেন্টিটি নিয়ে কোনো কথাবার্তা বা আলাপ আলোচনা কখনো সেখানে হয় না। সেই আলোচনাটা সম্পূর্ণভাবে সেই মেলা বা সম্মেলন থেকে অনুপস্থিত। এইটা হচ্ছে এই সুশীল সমাজের, দুই দেশের সুশীল সমাজের প্রধান ভূমিকা। তারা আমাদের নিজেদেরকে এক জায়গায় না নিয়ে এসে আরো দুটো দেশকে সম্পূর্ণভাবে আলাদা করে দিয়েছেন, যাতে ভারত একটা হিন্দু দেশ হিসেবে পরিচিত হয়েছে, বাংলাদেশ একটা মুসলমানদের দেশ হিসেবে পরিচিত হয়েছে। এর থেকে ক্ষতিকর আর কিছু হতে পারে না। তো ভারতে এই নরেন্দ্র মোদীর হাতে হিন্দুত্ববাদের শেকড় কত ভিতরে ঢুকেছে, বা এটা থেকে আপনারা ভারতকে কি একটা সেকুলার রাষ্ট্রের যে তকমা ছিল একটা সময়, যে একটা সময় ছিল অনেকটা, ওই সেই পর্যায়ে নিয়ে যাওয়া কি সম্ভব হবে মনে করেন? আর এইটা কেবলমাত্র যদি এদের হাত থেকে ক্ষমতা, প্রথম কথা হচ্ছে যে নির্বাচনে এদের যদি পরাজিত করা যায় এবং একটা যদি ধর্মনিরপেক্ষ সরকার ভারতে আবার ফিরে আসে, এবং তারা যদি নতুন ভাবে নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য যদি নতুন রকমের একটা শিক্ষা ব্যবস্থা শুরু করে, যেখানে বিজ্ঞান শিক্ষা দেওয়া হবে, যেখানে মনুষ্যত্বের শিক্ষা দেওয়া হবে, যেখানে জাত পাত, হিন্দু মুসলমান এই সমস্ত নিয়ে ভেদাভেদ যাতে না হয়, একেবারে ছোটবেলা থেকে সেই শিক্ষাটা দেওয়া হবে, তাহলে আজ থেকে আমরা হয়তো আমাদের জীবদ্দশায় দেখে যেতে পারবো না, কিন্তু আজ থেকে 25, 30, 50 বছর পরে হয়তো আমরা একটা পৃথিবীর যে সমস্ত উদারনৈতিক সভ্য দেশ আছে, অবশ্যই আমেরিকা তার মধ্যে একটা দেশ নয়, অন্য যে সমস্ত সত্যিকারের উন্নত দেশ আছে, সেই সমস্ত দেশের মতন করে আমরা হয়তো আমাদের উপমহাদেশকে আবার গড়ে তুলতে পারবো। কিন্তু আমার মনে হয় যে আমাদের এই ঘৃণা এবং বিদ্বেষের বিষ বৃক্ষ, তার শিকড় এত দূর পর্যন্ত গভীরে চলে গেছে যে এই আগামী কয়েক বছরে যদি নরেন্দ্র মোদী সরকার চলেও যায়, তাহলেও কয়েক বছরের মধ্যে তাকে উপরে আনা সম্ভব হবে না। কারণ একদিকে হিন্দুত্ববাদীদের সাম্প্রদায়িকতার শিকড়, আর আরেকদিকে উগ্র ইসলামীদের সাম্প্রদায়িকতার শিকড়, দুই দেশেই খুব অনেক ভেতর পর্যন্ত সেই বীজ বৃক্ষের শিকড় চলে গেছে। তবে ধরেন বাংলাদেশে উগ্র উগ্র যেই মানে কি বলবো মৌলবাদী চক্রের কথা যে বলা হয়, সেটি আসলে অনেকটাই স্তীমিত, বা ওই জাতীয় কোনো কিছু আমি অন্তত ওইভাবে পাই না, যেটি রাজনৈতিক প্রচারণা আছে। বাংলাদেশে তাদের ক্ষমতা আরএসএস বিজেপির তুলনায় অনেক কম, অনেক কম। এবং ধরেন যে বাংলাদেশের যেই সৌহার্দ্যপূর্ণ যে অবস্থাটা ছিল আর কি, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে ঐক্যবদ্ধ অসাম্প্রদায়িক যে একটা কালচার ছিল, সেই কালচার এখনো কিন্তু আছে। বাট ক্ষমতাসীনদের ক্ষমতায় টিকে থাকার জন্য আপনি যেটি বলছিলেন, আরএসএস বিজেপির অনুসারীদের দ্বারা উস্কানি করে কিছু পরিস্থিতির সৃষ্টি করে, কিন্তু সেটিও অত ব্যাপক নয়। এটি হচ্ছে রাজনৈতিক প্রোপাগান্ডা আমি বলবো। তো নরেন্দ্র মোদী যদি এবার নির্বাচিত না হয়, তাহলে গভর্নমেন্টের ফর্মটা কেমন হতে পারে, কারণ নেতৃত্বে আসতে পারে, বা এবারে নরেন্দ্র মোদী যদি নির্বাচনে পরাজিত হয়, তাহলে আমরা যেটা চাইছি বা যেটা আমরা আশা করে আছি, সেটা হচ্ছে যে সর্বদলীয় যে ইন্ডিয়া জোট, ইন্ডিয়া কোয়ালিশন যেটা তৈরি করা হয়েছে, সেই ইন্ডিয়া কোয়ালিশন এখন যেটা অবস্থা দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে ভারতের বিভিন্ন জায়গাতে যে শক্তিশালী আঞ্চলিক দলগুলো আছে, সেই দলগুলোর উপরে অনেক দায়িত্ব বর্তাবে। যেমন পশ্চিমবাংলায় আমি বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিশাল একটা প্রভাব সেই ইন্ডিয়া কোয়ালিশনের ওপরে একটা বর্তাবে,
এবং দিল্লিতে যেমন কেজরিওয়ালের আপের উপরে একটা বর্তাবে, বিহারে যেমন লালু প্রসাদ যাদব এবং তার ছেলে তেজস্বী যাদবের উপরে বর্তাবে, উত্তরপ্রদেশে অখিলেশ যাদবের উপরে বর্তাবে, তামিলনাড়ুতে স্ট্যালিনের উপরে বর্তাবে। এই যে সমস্ত শক্তিশালী আঞ্চলিক দলগুলো আছে, সেই আঞ্চলিক দলগুলোর সাহায্য নিয়ে রাহুল গান্ধী যদি নতুন সরকার গঠন করতে পারেন, একটা ধর্মনিরপেক্ষ উদারনৈতিক সরকার যদি গঠন করতে পারেন, তাহলে সেটাই হবে ভারতের জন্য এই মুহূর্তে সবচাইতে প্রয়োজনীয় কাজ, এবং তাকে আমরা দুহাত বাড়িয়ে স্বাগত জানাবো। আমরা আশা করি যে ভারতের মতো একটি বড় রাষ্ট্র, যেটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পরিচিত ছিল একটা সময় বিশ্বজুড়ে, বা একটি সেকুলার কান্ট্রি হিসেবে পরিচিত ছিল, সেটি তার পুরনো পরিচয়ে আবার উদ্ভাসিত হবে। প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বমূলক সম্পর্ক থাকবে, আবার রিবিল্ড করা হবে, সেই চেষ্টাই করতে হবে। এবং বেশ আগে প্রণব মুখার্জি বাংলাদেশে এসেছিলেন, তখন তিনি ছিলেন বোধহয় ফরেন মিনিস্টার, এবং তিনি তখন একটি কথা বলেছিলেন যে আমরা কোনো দলের সঙ্গে নয়, আমরা দেশের সঙ্গে বন্ধুত্ব করতে চাই, দেশের জনগণের সঙ্গে। সেটি এখন ধরেন তলানিতে এসে ঠেকেছে। মানে একমাত্র আওয়ামী লীগ আর নরেন্দ্র মোদীর বন্ধুত্ব ছাড়া বাংলাদেশের জনগণ কিন্তু খুবই ক্ষুব্ধ, যেমন ক্ষুব্ধ নেপালের মানুষ, যেমন ক্ষুব্ধ পাকিস্তান তো ক্ষুব্ধই। এই সম্পর্কগুলো আসলে রিবিল্ড করা দরকার, কারণ পৃথিবীর এই 2024 সালে এসেও আমাদের আসলে এই ধারণাগুলো থেকে বের হয়ে আসার চেষ্টা করতে হবে। জনাব পার্থ ব্যানার্জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময়ের জন্য। আমরা চেষ্টা করব আপনার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে জানার, এবং আশা করি আপনি আমাকে সময় দেবেন। আমরা দুই দেশের বিভিন্ন অমীমাংসিত বিষয় নিয়ে যদি আলোচনা করি, আমাদের দুই দেশের দর্শকরা যখন শুনবেন, তাদের মাথায় ওই বিষয়গুলো কাজ করবে, এবং অর্থাৎ অন্ধত্বের জায়গাটা থেকে বের হয়ে এসে স্পষ্ট আলো দেখানো যে আরএসএস এর হিন্দুত্ববাদ আমরা চাই না, আমরা কোনো জঙ্গিবাদও চাই না, অর্থাৎ উগ্র ধর্মের রাজনীতি আমরা চাই না। এবং যেভাবে ধরেন হিন্দু মুসলমানদেরকে এই অঞ্চলে পয়েন্টেড করা হচ্ছে, হিন্দু মুসলমানদের সম্পর্কটা কখনোই এত খারাপ ছিল না, যেটি কৃত্রিম ভাবে তৈরি করা হচ্ছে, সেই জায়গাটায় নিশ্চয়ই আপনি আরো কাজ করবেন। বাংলাদেশের সীমান্ত হত্যা বন্ধ সহ মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপনি একজন কাজ করে যাচ্ছেন, সেই জায়গাটায় নিশ্চয়ই আপনি আপনার যথাযথ ভূমিকা রাখবেন। আপনার শেষ মন্তব্য জানতে চাই। শেষ মন্তব্য হলো এই যে আমি তো এখানে এসেছি কেবলমাত্র এই আরএসএস বিজেপি বিরোধী রাজনৈতিক কোয়ালিশনে একজন রাজনৈতিক দল নিরপেক্ষ মানুষ হিসেবে কাজ করার জন্য। সেরকম আমি যখন আবার নিউ ইয়র্কে ফিরে যাব কিছুদিন পরেই, আমি চাইবো যে ওখানে যেন এই আলোচনাগুলো আমাদের মধ্যে যারা অন্য ধরনের ভাবনা চিন্তা করি, আমরা যেন নিজেদের মধ্যে একটানা চালিয়ে যেতে পারি, এবং পারস্পরিক বোঝাপড়া তৈরি করার যেন আমরা চেষ্টা করি পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের মানুষ হিসেবে। অবশ্যই আপনি নিউ ইয়র্কে আসেন, আপনার সঙ্গে আবার নতুন করে যোগাযোগ হবে, আবার নতুন করে কাজ শুরু হবে। ভালো থাকবেন দাদা। ভালো থাকুন। আদাব। আদাব। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনারা এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। পার্থ ব্যানার্জি যা বলছিলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলছিলেন। ভারতের হিন্দুত্ববাদের নামে ভারতকে যেভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, সেই ক্ষতিগ্রস্ততায় আসলে বাংলাদেশও ক্ষতিগ্রস্ত। পার্থ ব্যানার্জি বাংলাদেশে তার আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সকল দিকে বন্ধুত্ব আছে। তিনি হয়তো অনেক কথা আমাদেরকে বলেননি, হয়তো সামনে হয়তো আরো অনেক কথাই তার কাছ থেকে আমরা শুনতে পারবো। তো ভারতের নির্বাচনের যে ফলাফল আসন্ন, তার উপরে আসলে নির্ভর করবে ভবিষ্যৎ কর্মপদ্ধতি। নরেন্দ্র মোদীর বিজয় একরকম ফলাফল, একরকম কর্মপদ্ধতি নির্ধারণ করতে হবে। তার পরাজয়ে নতুন ভাবেই, নতুন ডিরেকশনেই, নতুন ভাবেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব